জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন তারেক রহমান। ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধে। পথে পথে বিএনপির নেতা কর্মীদের ঢল। ভোটার হতে কাল আবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাধা নেই বলছে ইসি। সশরীরে উপস্থিতির কারণে গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা ইস্যু। দুর্নীতি বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক দেশ করাই লক্ষ্য বললেন জামায়াত আমির। জাতির উপর থেকে এখনো কালো ছায়া দূর হয়নি। কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই, ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। ঘন কুয়াশায় মধ্যরাতে চাঁদপুরে 2 লঞ্চের সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের। কুয়াশায় রাতে কোনো লঞ্চ না চালানোর নির্দেশনা উপদেষ্টার। কুয়াশায় কোনো লঞ্চ রাত্রে চলবে না। যতক্ষণ পর্যন্ত ভিজিবিলিটি ভালো না হয় ততক্ষণ পর্যন্ত তারা ছাড়বে না। রাজধানীর গুলিস্তানে 0 পয়েন্টের একটি মার্কেটে আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। সারা দেশেই বেড়েছে শীতের দাপট। তীব্র ঠান্ডায় জনজীবনে স্থবিরতা। কষ্টে দিন কাটছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের। এবার আগামী শীত পড়ছে, আমরা মাঠে ঘাটে যেতে পারছি না। খেটে খাওয়া মানুষেরা এরা আরো বেশি বিপাকে পড়ছে। খুব ঠান্ডা লাগছে, আমরা গাড়িতে চলতে পারছি না। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। দর্শক, আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাবার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার গাড়ি বহরের সাথেই আছেন আমার সহকর্মী তানজিম শাফিন। শাফিন, যদি শুনতে পেয়ে থাকেন, গাড়ি বহর এখন কোথায় আছে একটু জানতে চাই। পর্যন্ত নেতা কর্মীদের যে ঢল, তাতে গাড়িবহর খুবই ধীর গতিতে সামনের দিকে এগিয়েছে। আমরা আমিনবাজার ব্রিজ ক্রস করে সামনের দিকে এগোচ্ছি। গাড়িবহরটির সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাচ্ছেন এই গাড়িবহরে। এবং গাড়িবহরটি রাস্তার দুপাশে উৎসুক মানুষ এবং নেতাকর্মীদের ভিড়ের কারণে, তাদের বিশৃঙ্খলা এবং রাস্তার মাঝে বারবার করে চলে আসার কারণে এই যাত্রায় গতি আরও অনেকটাই কমে এসেছিল। তো সেখান থেকে কিছু দূর এগোনোর পরে আবারও দেখতে পাচ্ছি যে রাস্তার দুধারে বিপুল পরিমাণে নেতাকর্মী এবং মানুষের ভিড়, যার ফলে আবারও সেই ধীরগতি সঙ্গী। তো এখান থেকে আসলে হেমায়তপুর হয়ে সাভার যেতে এখনও বেশ খানিকটা পথ বাকি, অন্তত 7-8 কিলোমিটার। তো এই জায়গাটুকুতে পুরো অংশই মনে হচ্ছে যে নেতাকর্মীরা ঘিরে রেখেছেন, যার ফলে এখান থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে ঠিক কখন নাগাদ পৌঁছানো যাবে তা নিয়ে একটা বেশ শঙ্কা রয়েছে। আমরা দেখছি যে বিএনপির বিভিন্ন আসনের যেই প্রার্থীরা, কিছুক্ষণ আগেই আমরা যখন মিরপুর সড়ক দিয়ে আসছিলাম, আশপাশের যেই বিভিন্ন সংসদীয় আসনগুলো রয়েছে, সেই আসনের যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তারাও কিন্তু এখানে আসলে বিভিন্নভাবে এই গাড়িবহরের পাশে যুক্ত হয়েছেন এবং এই গাড়িবহরটির যাত্রাপথে এক ধরনের বাধার তৈরি করেছেন। তো গতকালই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছরের অপেক্ষার ইতি টেনে দেশে ফিরলেও তিনি যে আহ্বান জানাচ্ছিলেন যে নেতাকর্মীদের একটু শৃঙ্খলিত হবার জন্য, সেখানেই কিন্তু অনেকটাই ঘাটতি দেখা যাচ্ছে। তবে এটিও একদিক থেকে স্বাভাবিক বা ইতিবাচক যে বিএনপি নেতাকর্মীরা তার নেতৃত্বকে যেভাবে আসলে পছন্দ করছেন এবং তার যে ফিরে আসা, এই বিষয়ে তারা যতখানি উজ্জীবিত হয়েছেন, তারও একটা প্রতিফলন কিন্তু আমরা এই
সারা পথেই আমরা দেখেছি যে বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষও তারাও এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসা, তাকে এক নজর দেখার জন্য রাস্তার দুধারে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন পরিসর থেকে মানুষ এসে দাঁড়িয়েছেন এবং তারা সেই চেষ্টাটি করছিলেন। তবে এর মধ্যে বিশৃঙ্খলার ঘটনাগুলো তখনই ঘটে যখন এই গাড়িবহরের ঠিক সামনে রয়েছে তারেক রহমানকে বহনকারী সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজ বাসটি। সেই বাসের সামনে যখন মানুষজন চলে যান, উৎসুক নেতাকর্মীরা কিংবা সাধারণ মানুষ যখন সেখানে তারেক রহমানকে খুব কাছ থেকে দেখার চেষ্টা করেন, অনেকেই মুঠোফোনে সেলফি তোলার চেষ্টা করেন, সেই সময়গুলোতে মূলত গাড়ির গতি কমে আসে এবং আমরা দেখি যে সিএসএফ সহ পুলিশ, র্যাব এবং বিজিবির সদস্যরা এই যে উৎসুক জনতার ঢল তা নিয়ন্ত্রণে বারবার সচেষ্ট হন, কিন্তু সেই চেষ্টাও খুব বেশি সফল যে হয় তা বলা যাবে না, কারণ খুব বেশি কঠোর হওয়ার কোনো উপায় নেই, যেহেতু তারা উৎসাহ বা আগ্রহ থেকে এখানে এসেছেন। তাই সর্বোচ্চ আসলে লাঠি চার্জ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিচ্ছে। এর বাইরে আসলে এই উৎসুক জনতাকে সরিয়ে দেয়া বা নেতাকর্মীদেরকে প্রতিহত করা, ঠেকিয়ে দেওয়ার মতো আর কোনো মাধ্যম তাদের কাছে নেই, যার ফলে যেটি হচ্ছে যে তারা একরকম আসলে লাঠি দিয়ে ব্যারিকেড করে নেয়ার চেষ্টা করছেন এবং সেটিও কিন্তু কষ্টসাধ্য। একটা নিরাপত্তা বেষ্টনীর ভেতরে রেখেই তারেক রহমান যাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে। জানেন যে তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুজনের নিরাপত্তার জন্য সিএসএফ এর পাশাপাশি প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম তিনি নিয়োজিত রয়েছেন। তিনি বর্তমানে তারেক রহমানের নিরাপত্তা প্রতিবিধান করছেন এবং তিনি এই গাড়ি বহরটির একেবারে সম্মুখ ভাগে রয়েছেন, যেখানে তারেক রহমান মূলত সেই সবার আগে বাংলাদেশ লেখা বাসটির সম্মুখে এসে দাঁড়াচ্ছেন এবং সেই উইন্ডশিল্ডের সামনে দাঁড়িয়েই কিন্তু তিনি হাত নেড়ে নেড়ে যারা উৎসুক জনতা রয়েছে তাদের প্রতি তার যেই সৌহার্দ্য কিংবা ধন্যবাদ সেটি তিনি জানাচ্ছেন। তো এই অবস্থানটি পর্যবেক্ষণ করছেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা। পাশাপাশি গণমাধ্যমের একটি বড় অংশ রয়েছে, সকল গণমাধ্যম যারা ইলেকট্রনিক মিডিয়ার, তারা এই গাড়ি বহরটির সাথে রয়েছে আমাদের মতো। তো এমনি করে আসলে গাড়ি বহরটির সাথে অনেকগুলো মাধ্যম থেকে অনেকগুলো গাড়ি যেমন যুক্ত হয়েছে এবং চারিধার থেকে উৎসুক জনতার যেমন ঢল রয়েছে, আবার কেউ উদ্দেশ্যমূলকভাবেই বাসা থেকে ঠিক করে এসেছেন যে আজকে তারেক রহমান যখন এই পথে যাবেন তখন সেই পথে দাঁড়াবেন, তাকে দেখার চেষ্টা করবেন কিংবা অভ্যর্থনা জানাতে চাইবেন। এই মানসিকতা নিয়ে অনেকে আসলে এসেছে, যারা বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপির মূল দলের নেতাকর্মীরা। তো এতে করে যেটি হয়েছে যে পুরো রাস্তাটি সংকুচিত হয়ে গেছে। 4 লেন সড়কে বলা চলে যে 2টি লেন আসলে উৎসুক জনতার ভিড়ে সেখানে আর গাড়ি চলাচলের উপায় নেই, আর বাকি 2টি লেন দিয়ে এই গাড়ি বহর চলছে। পাশাপাশি যেই স্বাভাবিক গণপরিবহনগুলো, ব্যক্তিগত পরিবহনগুলো এই সড়কে ছিল, সেগুলো এই 2 লেনের মধ্য দিয়ে চলতে হচ্ছে। তো এতে করে যানজটের একটি বিষয় লক্ষণীয় যে আমাদের খেয়াল করেছে যে বিজয় সরণি থেকেই যখন তারেক রহমানের গাড়ি বহর জিয়া উদ্যান পৌঁছলো এবং সেখান থেকে যখন সাভারের উদ্দেশ্যে রওনা হলো, এই পুরো পথটিতে যানবাহনের স্বাভাবিক চলাচল কিছুটা। দর্শক, আমার সহকর্মী শাফিন জানাচ্ছিলেন তারেক রহমানের যে গাড়ি বহর সেটি জাতীয় স্মৃতিসৌধের পথে রয়েছে এবং বিলম্ব হচ্ছে এটি কারণে যে পথে পথে বিএনপি নেতাকর্মীদের যেই ঢল সেটির কারণে, সেটি জানাচ্ছিলেন আমার সহকর্মী শাফিন। 19 বছর পর বাবার সমাধিতে শ্রদ্ধা জানালেন ছেলে তারেক রহমান। নীরবে দাঁড়ালেন কিছু সময়, 2 হাত তুলে নিজেই করলেন দোয়া। এর আগে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনেও নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল জিয়া উদ্যানে। মরহুম বাবার শিয়রে দাঁড়িয়ে সন্তান একা শেরেবাংলা নগরের সমাধিস্থলে 2 হাত তুলে বাবার আত্মার মাগফিরাত কামনা করেন স্রষ্টার কাছে, অলক্ষ্যে নেন আশীর্বাদও।
সবশেষ 2006 সালে তারেক রহমান শ্রদ্ধা জানান বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। এরপর 2007-এর আলোচিত 1/11 আর 2008-এ নির্বাসিত জীবনের শুরু। 17 বছর পর রাজস্বিক এক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম দিনেই হাসপাতালে যান মাকে দেখতে। শুক্রবার দেশে ফেরার দ্বিতীয় দিনের শেষ বিকেলে গেলেন প্রয়াত বাবার সমাধিতে। প্রথমে দলের নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। ফাতিহা পাঠ ও কবর জিয়ারতে শামিল হলেন 2 হাত তুলে। নীরবে দাঁড়িয়ে থাকেন কিছু সময়। পরিণত মানুষেরও চোখে আসে জল। রাজনীতির কঠিন বাস্তবতা আর ব্যক্তিগত আবেগ যেন মিলেমিশে একাকার। তারেক রহমানের উপস্থিতি ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল জিয়া উদ্যানে। আশপাশের এলাকায় ছিল বর্ণিল ব্যানার আর প্লেকার্ড। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে যেন দেশের মাটিতে তারেক রহমানের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। প্রায় আধ ঘন্টা অবস্থান করেন জিয়া সমাধি কমপ্লেক্সে। তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী, সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সোজাসুজি জিয়া রহমান এটার প্রতিপালন করেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার এটাকে আরও পরিস্ফুটন করবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব। এটা আমার জনগণের প্রত্যাশা। নেতাকর্মীদের বিপুল উপস্থিতির প্রত্যাশা জিয়ার আদর্শকে ধারণ করে তারেক রহমান দেশে নতুন রাজনীতি আর পরিবর্তনের সূচনা করবেন। সবশেষ 2006-এ এসেছিলেন। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনে তারেক রহমান প্রায় 19 বছরের ব্যবধানে আবার এলেন জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্সে। শ্রদ্ধা জানালেন তিনি, স্মরণ করলেন তার প্রয়াত পিতাকে এবং তিনি এখন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই দলের প্রতিষ্ঠাতাকেও। জিয়াউর রহমান যে উন্নয়নের অগ্রযাত্রার সূচনা করেছিলেন বাংলাদেশে, তার ধারাবাহিকতা রক্ষার গুরু দায়িত্ব এখন তারেক রহমানের কাঁধে। নেতাকর্মীরা বিশ্বাস করেন আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির এই নেতা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন উন্নয়নের নতুন শিখরে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করে তুলবে জামায়াতে ইসলামী। দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এই প্রতিশ্রুতি দেন আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জাতির উপর থেকে কালো ছায়া এখনো দূর হয়নি। এই ছায়া না সরা পর্যন্ত ছাত্র শিবির ও জামায়াত সংগ্রাম করে যাবে। অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল অভিযোগ তোলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে ছাত্র শিবির জামায়াতকে দমিয়ে রাখার চেষ্টা চলছে। সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী শুরু হয় ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। এর মাধ্যমে সংগঠনটির 2026 মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ইসলামী ছাত্র শিবির প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, জাতির ওপর এখনো কালো ছায়া বিদ্যমান। এই কালো ছায়া সম্পূর্ণভাবে দূর না হওয়া পর্যন্ত ছাত্র শিবির ও জামাতে ইসলামী সংগ্রাম চালিয়ে যাবে। কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই, ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। আর যাতে শিক্ষা প্রতিষ্ঠানে কলমের বদলে অস্ত্র হাতে না উঠে, মাদকের বোতল হাতে না উঠে। তিনি আরো বলেন, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে সব ধর্ম ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বলেন, জামাতে ইসলামী বেকার ভাতা দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং দক্ষ ও যোগ্য মানুষ তৈরি করতে চায়। অনেকে সংখ্যা গণে বলছেন, আমরা এত কোটি এত লক্ষ যুবককে কর্মসংস্থান দিব, বাকিদের কি হবে? বলছেন বাকিদেরকে ভাতা দেবেন। আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। প্রতিটি যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বারবার ছাত্র শিবিরকে দমানোর চেষ্টা করা হচ্ছে। ট্যাগ লাগানোর সংস্কৃতি থেকেও বের হওয়ার আহ্বান জানান তিনি। তথাধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঠেকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি, তখন তারা মিথ্যাচার, অপপ্রচার
নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায়। অনুষ্ঠানে আগত অন্যান্য দলের রাজনৈতিক নেতারা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখা হয়েছিল তা বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্র নেতা শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। দুপুরে জুমা নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে সংগঠনটির নেতাকর্মীদের পাশাপাশি যোগ দেন সাধারণ শিক্ষার্থী ও জনতাও। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রি যাপনের ঘোষণাও দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। গত 12 ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। 18 ডিসেম্বর রাত 9:30টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যু হয় তার। তিনি তো ভারতে খুনি, তাকে তো কেউ খুনের জন্য এই দায়িত্ব দিয়েছে। আমরা এই খুনের পিছনে যারা পরিকল্পনা করেছে, এই খুন করতে যারা সহায়তা করেছে, তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি আনার আহ্বান জানায়। দর্শক, আগের খবরও যেমনটি আমরা আপনাদের জানিয়েছিলাম, রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের 0 পয়েন্টে অবস্থিত খদ্দরবাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেখানে আছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, আমাদের সর্বশেষ আপডেটটা জানাবেন। রাজীব, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পেলেন কিনা? ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের প্রচেষ্টায় আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি এবং ফায়ার সার্ভিস থেকে বলছে তারা সেটা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা এখন পর্যন্ত বলা যায় না, সেটা পরবর্তীতে বলা যাবে। কিন্তু এখন পর্যন্ত আগুন মোটামুটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে তারা কিছুক্ষণ পরে তারা আমাদেরকে জানাবেন যে আসলে এখানে কারা কীভাবে বা আগুনের ঘটনাটা ঘটেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে আর্মি, বিজিবি, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা আর কাজে নিয়োজিত ছিলেন এবং অশাসহ বিভিন্ন স্তরের কাজ করেছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে এই কিছুক্ষণ পরে আপনার ফায়ার সার্ভিসের থেকে ব্রিফ করে জানানো হবে এবং এর আগে তারা বলছেন যে আগুন লাগানোর যে ঘটনাটি আগুন লাগানোর প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো যে সময় লেগেছে সেটা সুউচ্চ ভবন হওয়ার কারণে আগুন লাগানোর ঘটনাটি হয়েছে এবং এছাড়া আজকে এই শপিং মলটি আজকে বন্ধ ছিল, এই কারণে ওরকম কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারণ 8ম তলায় ছিল গোডাউন, কার্পেট সহ বিভিন্ন কাপড়ের দোকান ছিল এবং গোডাউন থাকার কারণে আগুনটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের সহায়তায় খুব দ্রুত অল্প সময়ের মধ্যে তারা জিনিসটা আপনার খুব নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ ক্ষয়ক্ষতি খবর জানবো। অনেক ধন্যবাদ রাজীব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি ঘিরে আজও নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। গুলশানের বাসা থেকে বেরিয়ে তারেক রহমানের গাড়িবহর যখন বিজয় সরণিতে পৌঁছায়, উপচে পড়া ভিড়ে আটকে যায় গতিপথ। গাড়ির দুপাশ থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অবিরাম শুভেচ্ছা জানান শীর্ষ এই নেতা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কর্মীদের ভিড় ঠেলে জিয়াউর রহমানের সমাধিতে পৌঁছাতে সময় লেগে যায় প্রায় 2 ঘন্টা। মা মাটির স্পর্শ পেয়েছেন আগের দিনেই। শুক্রবার জুমার নামাজ শেষ হতেই দীর্ঘ 19 বছর পর বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে গুলশান এভিনিউয়ের বাসা থেকে বের হন তারেক রহমান। এ যেন আগের দিনের পুনরাবৃত্তি। আবারও সবার আগে বাংলাদেশ ব্যানারে সাজানো লাল সবুজ রঙের বাসটিতে চড়েই রওনা হলেন জিয়া উদ্যানের দিকে। দীর্ঘ 1.5 যুগ পর নেতা ফিরেছেন, কর্মীদের আনন্দ উচ্ছ্বাস কি একদিনেই ফুরোয়?
গাড়িবহরের পিছু পিছু হাজারো নেতাকর্মী তখন জিয়া উদ্যানের দিকে। এদিনও পুরো পথ জুড়ে দাঁড়িয়ে আর হাত নেড়ে নেতাকর্মী আর সমর্থকদের ভালোবাসার জবাব দেন তারেক রহমান। এদিনও ছিল কয়েক স্তরের নিরাপত্তা। এর মধ্য দিয়েই এগিয়ে যেতে থাকে তারেক রহমানকে বহনকারী বাসটি। জনস্রোত ঠেলে জিয়া উদ্যানে পৌঁছাতে পেরিয়ে যায় ঘন্টারও বেশি সময়। আমরা মনে করি তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের মাধ্যম দিয়েই বাংলাদেশ গণতন্ত্রের দিকে আরও এগিয়ে গেল। যেখানে সকাল থেকেই দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার নিয়ে অপেক্ষায় ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আগামী নির্বাচন যে তারেক রহমান সাহেব অংশগ্রহণ করছেন সেটার একটা প্রতিফলন আজকে থেকে আপনারা মাঠে ময়দানে দেখতে পারবেন ইনশাল্লাহ। উনি ওনার বাবার কবরের এখানে জিয়ারতের মাধ্যমে সেই প্রেরণা পাবেন এবং উজ্জীবিত হয়ে আবার দেশ পরিচালনার জন্য উনি নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ উনি সফল হবেন। বাবার কবর জিয়ারত শেষে সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাত্রা শুরু করে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ভোটার হতে যেসব বাধ্যবাধকতা রয়েছে সেগুলো লঙ্ঘন না হলে তারেক রহমানের ভোটার হতে কোনো বাধা নেই। আইন অনুযায়ী তফসিল ঘোষণার পরও যে কোনো নাগরিককে ভোটার করতে পারে নির্বাচন কমিশন। আর প্রার্থী হতে চাইলে 29 ডিসেম্বরের মধ্যে ভোটার হতে হবে, একই সাথে জমা দিতে হবে মনোনয়নপত্র। নির্বাচন কমিশনের সশরীরে উপস্থিতির ক্ষেত্রে তারেক রহমানের নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে ইসি। 2008 সালের সেপ্টেম্বরে দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন তারেক রহমান। এর পূর্বে তিনি ভোটার ছিলেন, তাহলে বাদ গেলেন কিভাবে? 2008 সালে হুদা কমিশন ছবি ও ফিঙ্গারপ্রিন্ট সহ ভোটার তালিকা প্রণয়ন করে। দেশের বাইরে অবস্থানের কারণে তখন ভোটার হতে পারেননি তারেক রহমান। এখন প্রশ্ন উঠেছে কোন প্রক্রিয়ায় ভোটার বা প্রার্থী হতে পারবেন তিনি। ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে ভোটার তালিকাও। স্বাভাবিক নিয়ম বা প্রচলিত বিধি অনুযায়ী এখন কেউ ভোটার হতে পারবেন না, কিন্তু ভোটার তালিকা আইন এবং ভোটার তালিকা বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশনের সেই ক্ষমতা আছে ভোটের আগের দিনেও কেউ যদি আবেদন করেন কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে ভোটার করতে পারেন। সেক্ষেত্রে সেই ব্যক্তি প্রার্থী হতে পারবেন না, কারণ মনোনয়ন ফর্ম তুলতে গেলে একটি ভোটার নম্বরের প্রয়োজন হয়। তারেক রহমান যদি মনোনয়নপত্র দাখিলের আগে ভোটার হন এবং মনোনয়নপত্র জমা দেন সেক্ষেত্রে প্রার্থী হতে তার কোনো বাধা নেই। যে মুহূর্তে উনি জমা দেবেন সেই মুহূর্তে ওনার সব যোগ্যতাগুলো থাকতে হবে। যখন আমাদের হার্ড কপি ছিল, মানে যখন আমাদের ডিজিটালাইজেশন হয়নি, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা যে সে তখন ওর পাশে স্বাক্ষর করে দিত ওই তালিকার মধ্যে ঢুকায়। এর আগে এইভাবে করা হতো, আর এখন তো ঢুকানো তো কোনো ব্যাপার না, সেটা তো অটোমেশন পদ্ধতি। অনেকের মনে প্রশ্ন, নির্বাচনের দিন যাদের বয়স 18 হবে তারা কি ভোটার হতে পারবেন? সাধারণের জন্য সেই সুযোগ আছে কিনা? ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য ইসি নির্ধারিত 31 অক্টোবরের পরে সেই সুযোগ নেই। 31 অক্টোবরের মধ্যে যাদের হয়েছে সেরকম কেউ হয়তো বাদ পড়ে গেছে, সে আবেদন করতে পারে যে আমি ভোটার হতে পারি। কিন্তু যে নভেম্বরে হয়েছে এবছর, যার বয়স 18 বছর হয়েছে, সে কিন্তু এই আওতায় আসবে না। হাজার হাজার মানুষকে ঢুকালে তো সিস্টেমটাই তো আর কাজ করে না। তারেক রহমানের ইসিতে সশরীরে উপস্থিতির ক্ষেত্রে নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আমরা পরস্পর শুনতে পেরেছি যে উনি নির্বাচন কমিশনে এসে করবেন, না আসলে সেফটি সিকিউরিটির প্রশ্ন। ধরেন আমাদের এটা তো আবার কেপিআই, আমাদের অফিসটারও সেফটি সিকিউরিটির বিষয় থাকে অনেক সময়, আর ওনারটা তো আপনারা ভালোই বুঝেন। আর যেহেতু শিডিউল ডিক্লেয়ার হওয়া অবস্থা, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টাই আমার থাকবে ইনশাআল্লাহ। 17 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার হাত ধরে সুশাসন, ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা জনমনে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষে জুলাই 36 এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা আবর্জনা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সকালেই বর্জ্য সরানোর কাজ শুরু হয়, কিন্তু মঞ্চের সামনে দেখা যায় অসংখ্য গাছ ভেঙে ফেলা হয়েছে। যত্রতত্র পড়ে আছে খাবারের প্যাকেট, পলিথিন, প্লাস্টিকের বোতল, বাঁশ, প্ল্যাকার্ড, কার্ড,
ব্যানার সহ নানা আবর্জনা। এছাড়া রোড ডিভাইডারে থাকা গাছগুলো নুয়ে পড়েছে। বৃহস্পতিবার রাত 9টার দিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনসমাবেশের কারণে 36 জুলাই এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর সড়ক ও সংলগ্ন এলাকায় সৃষ্ট বর্জ্য অপসারণ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। চাঁদপুরের মেঘনা নদীতে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আরও 5 জন আহত। বৃহস্পতিবার মধ্যরাতে হরিণাঘাট এলাকায় বরিশালগামী অ্যাডভেঞ্চার 9 এবং ভোলা থেকে ঢাকামুখী এমভি জাকির সম্রাট লঞ্চের মধ্যে হয় এই দুর্ঘটনা। এর মধ্যে ঘটনা তদন্তে 8 সদস্যের কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। নিহতরা হলেন আব্দুল গনি, সাজু, হানিফুর, রিনা। তারা সবাই ভোলার বাসিন্দা। সারিবদ্ধ 4টি লাশ, যাদের পরিচয় শুধুই মৃতদেহ, অথচ তারা ছিলেন কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো স্ত্রী বা স্বামী, ছিলেন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। মরদেহের পাশে আর্তনাদের সঙ্গে অনিশ্চয়তা, যতটা না ভবিষ্যৎ নিয়ে তার চেয়ে বেশি ঝক্কি ঝামেলাহীনভাবে প্রিয়জনের মরদেহ গ্রহণ নিয়ে। আমার বাবা মারা গেছে, আমার মার অসুস্থ, আমার মারা ডাক্তার দ্বারা নিতে আইছে। আমরা কোনো আবেদন চাই না, আমরা চাই আমাকে লাশ আল্লাহর হুকুম হয়েছে লইয়া গেছে, আমরা চাই যে আমাকে লাশ লইয়া যেতাম। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, রাত আনুমানিক 2:30টার দিকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি ভোলা ঘোষের হাট থেকে ছেড়ে আসা ঢাকামুখী এমভি জাকির সম্রাট লঞ্চের ডান পাশে আঘাত করে। এ সময় ঘটনাস্থলে 3 জন এবং সদরঘাট পৌঁছানোর পর আরও 1 জনের মৃত্যু হয়। প্রাথমিক ধারণা, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা। আমার আপা ওই লঞ্চের ভিতরে লঞ্চের চাপে ছিল, ওই চাপে আর কি একবারে মাথা মুথা একবারে দেশের থেকে আসছিল ঢাকাতে, এই অবস্থায় দুর্ঘটনা হয়েছে। ওর পরে আমরা ফোন পাইয়ে সাথে সাথে আমরা আইছি। ঘটনার পর ঝালকাঠি থেকে এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি আটক করা হয়েছে, আর এমভি জাকির সম্রাট লঞ্চটি রাখা হয়েছে সদরঘাট টার্মিনালে। লঞ্চ চালকরা জানান, শীত মৌসুমে কুয়াশার সঙ্গে যোগ হয় অবৈধ বালুবাহী নৌযানের চলাচল, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে কয়েক গুণ। জাহাজ নদীতে বালগেটের কারণে, বালগেটের তো কিছু নাই, তাদের জন্য নদীতে বাধা বিঘ্ন হয় জাহাজ চালানোর জন্য। ওই জাহাজগুলো রাডারে যখন স্পট দেখায় অনেক, তা কোনটা বালগেট, কোনটা যাত্রীবাহী জাহাজ, কোনটা মালবাহী জাহাজ, সেটা তো বোঝা যায় না। ক্ষতিগ্রস্ত লঞ্চ পরিদর্শন করেন নৌ পরিবহন উপদেষ্টা। এ সময় দুর্ঘটনার কারণ নির্ণয়ের পাশাপাশি বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের। কুয়াশায় কোনো লঞ্চ রাত্রে চলবে না, যতক্ষণ পর্যন্ত ভিজিবিলিটি ভালো না হয় ততক্ষণ পর্যন্ত তারা ছাড়বে না, এবং যেখানে তারা দাঁড়াবে সম্পূর্ণ লাইট জ্বালায় দাঁড়াতে হবে। বাল্কহেড এই মৌসুমে সকাল 8টার আগে কোনো বাল্কহেড যদি চলাচল করে তাকে অ্যারেস্ট করার কথা বলা হয়েছে। নিহতদের দাফন কার্যের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে 1.5 লাখ টাকা ও আহতদের চিকিৎসায় 50,000 টাকা দেওয়ার ঘোষণা দেন উপদেষ্টা। নৌপথে যেসব দুর্ঘটনা হয় তার অধিকাংশের জন্য দায়ী করা হয় বালিবাহী অবৈধ নৌযানগুলোকে। আর এই লঞ্চ দুর্ঘটনার পর আবারও লঞ্চ চালক এবং যাত্রী উভয়ে দাবি করছেন, যদি এই অবৈধ নৌযানগুলোকে বন্ধ করা না যায় তাহলে শীত মৌসুমে বিশেষ করে যখন ঘন কুয়াশা হয় তখন নৌপথের এই যে লঞ্চ দুর্ঘটনা সেটির সংখ্যা দিনকে দিন বেড়েই যাবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা এই মুহূর্তে আবার সহকর্মী তানজিম শাফিনের সঙ্গে যোগ দিতে চাই। আমরা আপনাদের আগেও যেমনটি জানিয়েছিলাম, তারেক রহমানের যে গাড়িবহর সেটি সাভারের পথে ফলো আপ করছেন আমার সহকর্মী শাফিন, তার সঙ্গে যোগ দেব। শাফিন, যদি শুনতে পেয়ে থাকেন, এখন কোথায় আছে গাড়িবহর এবং কতক্ষণ নাগাদ সময় লাগতে পারে, কি মনে হচ্ছে আপনার কাছে? গাড়িবহরটি এখন হেমায়েতপুরের কাছাকাছি রয়েছে। এই পর্যন্ত আসতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লেগেছে। তো বাকি পথটুকু যাওয়ার জন্য কেমন সময় লাগতে পারে সেটি অনুমান করা কঠিন, যেহেতু রাস্তার দুপাশেই আমরা দেখছি এখনও স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে তারা আসলে মিছিল নিয়ে আসছেন, কিংবা তারা রাস্তার দুপাশে অবস্থান নিয়ে থাকছেন। এর ফলে মূল সড়ক অনেকটা সংকুচিত হয়ে যাওয়ায় তারেক রহমানের গাড়িবহরটি সামনে এগুতে বেগ পেতে হচ্ছে। তো এখনো পর্যন্ত আসলে হেমায়েতপুরের কাছাকাছি অংশে অবস্থান করছে গাড়িবহরটি, এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছতে হয়তো আরও 30 থেকে 40 মিনিটের মতো সময় অনুমেয়, যেটি আসলে যদি
এমনই গতিতে থাকে তাহলে হতে পারে, তবে সেখানে যদি আরও বেশি নেতাকর্মীরা থাকেন, আরও বেশি বাধাপ্রাপ্ত হয়, তাহলে হয়তো আরও 1 ঘন্টা সময় যোগ হতে পারে এই যাত্রার, এবং ফেরত আসার পথটিতেও হয়তো ঠিক একই রকমভাবে যে নেতাকর্মীরা রাস্তার দুধারে অবস্থান নিয়েছিলেন তারা এরকমভাবে থাকার সম্ভাবনা রয়ে যায়, যার ফলে সেক্ষেত্রেও কিন্তু আরও অনেক বেশি সময় লাগার একটি সম্ভাবনা রয়েছে। তো আজকের দিনের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে কর্মসূচি ছিল তার জন্য তিনি জুমার নামাজের সময়ের পরে তার গুলশানের বাসভবন থেকে বেরিয়েছেন এবং তারপরেই তিনি জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে তারপরে তিনি জিয়াউর রহমানের সমাধিস্থল শেরেবাংলা নগরে সেদিকে রওনা হন এবং সেখানেও আসলে দীর্ঘ মানুষের যেই সারি তার মধ্যে তাকে বাধাপ্রাপ্ত হতে হয় এবং পুরো গাড়ি বহরটি জিয়াউর রহমানের সমাধিস্থল কমপ্লেক্স বা জিয়া উদ্যানে পৌঁছতে সেখানে বিজয় সরণি থেকে যেই যানজট মানুষের জট তৈরি হয়েছিল তাতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগে যায় শুধুমাত্র কয়েকশো মিটার জায়গা পেরোতে। এবং এরপর থেকেই আমরা দেখেছি যে সন্ধ্যার আগে জিয়া উদ্যান থেকে তারেক রহমানের গাড়ি বহর সাভারের উদ্দেশ্যে রওনা হয় জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে। তো সেই যাত্রাটি এখন পর্যন্ত চলমান রয়েছে। প্রায় 8টা বাজতে চললেও হেমায়েতপুর পার হওয়া এখনও সম্ভব হয়নি। এরপরেও বেশ খানিকটা পথ কিন্তু আছে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছবার আগে, এবং আমরা দেখেছি যে সকাল থেকেই সেখানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন। তো ধারণা করা যায় যে সেখানেও আসলে গাড়ির বহরটি আবারও বাধাপ্রাপ্ত হবে এবং তারেক রহমানের আজকের এই যে কর্মসূচি এটি সম্পন্ন হতে হয়তো রাতের অনেকটা সময় লাগতে পারে। তো এই ছিল আমার কাছ থেকে এখনো পর্যন্ত। শাফির, অনেক ধন্যবাদ আপনাকে। ভারতের শিলিগুড়ি এবং আশপাশের এলাকার হোটেলে বাংলাদেশি পর্যটকদের জন্য অবস্থানে নিষিদ্ধ করেছে স্থানীয় হোটেল মালিক সমিতি। এতদিন শিক্ষার্থী ও মেডিকেল ভিসায় ভারত সফররত বাংলাদেশিদের ছাড় দেয়া হলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। छुटपुट नेता है जो उनका बयानबाजी जो चल रहा है वो सिलीगुड़ी कॉरिडोर গেল বছর বাংলাদেশে হওয়া রাজনৈতিক অস্থিরতার জেরে প্রথমে সব হোটেলে বাংলাদেশি পর্যটকদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছিল। তবে মানবিক কারণে শিক্ষার্থী এবং চিকিৎসার জন্য আসা রোগীদের হোটেলগুলোর আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেই। সম্প্রতি কিছু নেতা শিলিগুড়ি করিডোর এবং 7 সিস্টার্স নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানাতেই আর কোনো বাংলাদেশি পর্যটককে আবাসন সুবিধা দেওয়া হবে না। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।